আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা। একটা মিটিং ছিল, মিটিং শেষ করলাম। এখন হচ্ছে আগাচ্ছি মিরপুরের দিকে। আর একটা মিটিং আছে, দেখি যদি টাইমে পৌঁছাতে পারি কি না। ওয়েদারটা আজকে বেশ গ্লুমি এবং একটু আগে হালকা পাতলা বৃষ্টি পড়ছে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, ভালোই লাগতেছে আজকে রাইড করতে। একটু আগে আমি যখন আসছিলাম পান্থপথে মিটিংয়ে, তখন ওয়েদারের অবস্থা মোটামুটি একটু ছিল, ওয়ার্ম ছিল বা গরম ছিল আর কি। ওই সময় হট ছিল ওয়েদার, বাট এখন ওয়েদারটা মোটামুটি কুল আছে, তো ভালো লাগতেছে। এই কুল একটা ঠান্ডা বাতাস খেতে খেতে, মানে কুল বাতাস আর কি, নট ঠান্ডা। কুল আর ঠান্ডা তো আসলে একসাথে হয় না, সো আর কি জোকস পার্ট। তো যাই হোক, কুল এই বাতাস খেতে খেতে চলে যাচ্ছে হচ্ছে এখন মিরপুরের দিকে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। লাস্ট কয়েকটা দিনে আসলে গ্যাদার করা হয়েছে আমার, এবং এই জিনিসগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের হয়তো বা বুঝতে সুবিধা হবে। প্লাস আমি জানি আমি এখনও এই জিনিসগুলো নিয়ে অনেক কিছু নিয়ে আসলে কনফিউজ। সো কমেন্ট সেকশনে হয়তো আপনারাও আমাকে কোনো ভালো সাজেশন দিতে পারেন যদি আমার যদি ভালো কোনো এক্সপিরিয়েন্স কি হয়ে থাকেন আর কি। তো বেসিক্যালি কাহিনী যেটা হচ্ছে, আমি মাঝখানে একদিন হচ্ছে বের হয়েছিলাম। আমার এক ফ্রেন্ড বাইক কিনবে, তো ওকে নিয়ে, ও আসলে কয়েকটা বাইক দেখার ইচ্ছে ছিল। তো চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমরা মুভ করি। আমাদের বেসিক্যালি দেখার ইচ্ছে ছিল হচ্ছে হর্নেট 2.0। তো ও যেহেতু ব্র্যান্ড নিউ নিবে, তো ইচ্ছা ছিল যে তাহলে শোরুম থেকে দেখবো, প্লাস আরও 2-3টা বাইক আর কি। আমি কিছুদিন আগে যদি বাইক দেখার জন্য বের হয়েছিলাম, বাট ও আবার এসে আমার দোষ চল যাই বাইক দেখে আসি। তো যাই হোক, আমরা গতকালকে আসলে বেরোইছিলাম বাইক দেখতে। তো আমি চিন্তা করলাম বের হওয়ার পরে যে তাহলে এক কাজ করি, সাওয়ারিতে আগে যাই, যেহেতু আমার বাসা মিরপুরে। তো সাওয়ারিটা আগে কাছে পড়ে। আর অনেক সময় যেটা হয় কি, সাওয়ারিতে বা এই ধরনের শোরুম টোরুমে গেলে একসাথে অনেকগুলো বাইক দেখা যায়, মানে সব ব্র্যান্ডের বাইকগুলো দেখা যায় যে একটা রুফের নিচে পাওয়া যায়। তো ওই ক্ষেত্রে অনেকটা কনভিনিয়েন্ট হয় যে আসলে বাইক না নিলেও যে বাইক দেখে দেখে যে ডিসিশন নিব, ওই জিনিসটা আসলে খুব ইজি হয়ে যায়। তো এই চিন্তা করে আমরা আর কি ওটাই করি। তো বাইক নিয়ে একবার সোজা চলে যায় হচ্ছে কি সাওয়ারিতে। তো যাই হোক, সাওয়ারিতে যাওয়ার পর দেখি মানে একবারে রয়্যাল এনফিল্ড ছিল, তারপরে হর্নেট ছিল, আর দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল বাইক হচ্ছে 25 সিটা এক্সট্রিল। এখনও আনসোল্ড ওদের কাছে, অনেকদিন ধরে ইউনিটটা দেখতেছি, সাদা রঙের ইউনিটটা সেল হয় নাই। তো ওদিন গিয়ে দেখলাম একটা স্টিল আনসোল্ড, কেউ কিনে নাই। আর হচ্ছে পালসার N250 ছিল, আর সারপ্রাইজিংলি পালসার F250 একটা ইউনিট আসছে আর কি। তো ওই ইউনিটটা একবারে নতুনই ঢুকছে। আমার আসলে লাস্ট ব্লগগুলোতে বলছিলাম F250 বা N250 নেওয়ার একটা মানে ইচ্ছা আছে। তো এই জন্য চিন্তা করছিলাম, যখন দেখলাম যে হ্যাঁ দুইটা বাইকই আছে, তাহলে এক কাজ করে দেখি যে টেস্ট রাইড দেওয়া পসিবল হয় কিনা। কারণ এর আগে একদিন গিয়েছিলাম, তখন আসলে টেস্ট রাইড দিতে পারি নাই। তো দেখি আজকে কোনোভাবে টেস্ট রাইডটা দেওয়ার সুযোগ হয় কি না। তো এই চিন্তা করলাম, চিন্তা করার পরে ওইখানে এক ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়া যে একটু বাইকটা টেস্ট রাইড দিতে চাইতেছি, পসিবল কিনা। পরে উনি বললো হ্যাঁ ভাই পসিবল, বাট F250টা ওনারা আবার ভিডিও শ্যুট করবে, দ্যাটস ওয়াই F250টা এখন পসিবল না। ওনারা আবার অলরেডি বের হয়ে যাচ্ছিলো ওই সময় ভিডিও শ্যুট করার জন্য। তো যাই হোক, পর আমাকে উনি N250টা চালানোর একটা সুযোগ করে দেয়। তো যেহেতু আমি আগে আসলে N250 কখনও চালাই নাই, তো আসলে N250টা নিয়ে আসলে আমার বেশি ইন্টারেস্ট ছিল যে বাইকটা চালাতে কেমন কি। তো এই জন্য চিন্তা করলাম ঠিক আছে ওইটাই চালায় দেখি যে কী অবস্থা কেমন কি। আমার N250 উনি টেস্ট রাইডে একটা সুযোগ করে দেয়। তো N250টা চালাইলাম ওইখানে। তখন অবশ্য ক্যামেরা ছিল না সাথে, জন্য ভিডিও করতে পারি নাই, জাস্ট একটা স্পিন দেই। বাইকটা চালানোর পরে যেটা হচ্ছে, ইনিশিয়ালি যখন উঠে বসছি, যেটা প্রথমে মনে হচ্ছে সিটটা অনেক বেশি হার্ড। আর সিটটা দেখলাম না আসলে অতটাও হার্ড না, মোটামুটি কমফোর্টেবল আছে, বাট হ্যাঁ অতটাও আবার কমফোর্টেবল না। আর সবচেয়ে বেশি সারপ্রাইজ যেটা হয়েছে, আমি যেটা এক্সপেক্ট করি নাই, সেটা হচ্ছে গিয়ে ভাইব্রেশন। বাইকটাতে যখন স্টার্ট দিছি, তখন দেখলাম মোটামুটি বেশ ইঞ্জিন ভাইব্রেট করে উঠছে। আর দেন যেটা হচ্ছে, যখন চালাইছি তখন হচ্ছে গিয়ে চালানোর পরে দেখতেছি যে বাইকটাতে হচ্ছে মানে যখনই অ্যাক্সিলারেটর দিচ্ছি হ্যান্ডেল এরকম করে কাঁপতেছে। তো এরকম কাঁপতেছে। তো কাঁপার পরে মানে জিনিসটা কাইন্ড অফ আমার কাছে ইমব্যালেন্স এরকম অনেক কিছু মনে হয় যে বাইকটা আসলে ব্যালেন্স না।
অনেক সময় মানে টোটাল বাইকটা আসলে ব্যালেন্স না। তো পরে যাই হোক রাইড দিলাম, রাইড দেওয়ার পরে যেটা মনে হলো না আসলে F250টা চালানো দরকার ছিল। তো F250টা চালাতে পারলে দেন আসলে বুঝতে পারতাম যে N250 আর F250 মধ্যে ডিফারেন্সটা কী। আসলে বাইকটা ওভারঅল সত্যি কথা বলতে আমার N250 নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওই দিন চালানোর পরে কেন জানি মনে হলো না বাইকটা নেওয়া যাবে না। অনেকে যেটা বলতেছিল যে সামনের হেডটা বেশি কী বলে বেশি সামনের দিকটা বেশি ওয়েট, সামনে এই সেটটাতে বেশি ওয়েট আছে। ওই রকম আমি তেমন কোনো কিছু ফিল করি নাই, কিন্তু মানে ইনিশিয়ালি আসলে যতটুকু রাইড দিচ্ছি আসলে ব্যবস্থা চালাতে পারি নাই। বাট গলির মধ্যে যেটুকু ঘুরছি আমার কাছে বাইকটা বেশ ইমব্যালেন্স লাগছে। বাট সাসপেনশন খুবই সফটওয়্যার সাইডে ছিল, মানে সাসপেনশন নিয়ে মানে আমার এজেরে যেরকম আর কি খেলে কাইন্ড অফ যে ওইরকমই আমার কাছে মনে হয়েছে, খুব একটা হার্ড মনে হয় না। অ্যাটলিস্ট মানে টর্নেটের চেয়ে অনেক বেটার। তো যাই হোক এখন ওইটা চালানোর পরে আমি না পুরো লিটারলি কনফিউজড হয়ে গেছে, তাহলে তো আমার হাতে আসলে কোনো নেওয়ার মতন বাইকে নেই। যেটা পালসার নিতে চেয়েছিলাম, তো আসলে মনে হইতেছে না পালসার কী নিব না নিব বুঝতেছি না। কারণ মানে পালসারটা আসলে ভালো লাগে নাই, সত্যি কথা বলতে ভালোই লাগলো না বাইকটা। তো এখন হাতে লাস্ট একটা আর দুটো অপশন ছিল, যে হচ্ছে মানে সরি একটা অপশন ছিল হর্নেট। আমি চিন্তা করছি কি শেষ পর্যন্ত হর্নেটই নিয়ে নিব কিনা, যদি হর্নেটের টুকিটাকি কিছু ইস্যুস আছে। আসলে টুকিটাকি ইস্যুস সব বাইকই আছে, কোনো বাইকে পারফেক্ট না। তো ভাবতেছি যে কি তাহলে হর্নেটই নিয়ে নিব কিনা। এখন আমার কলিগের সাথে কথা বলতেছিলাম গতকালকে, তো আমার বললো যে কয়েকটা দিন ওয়েট করো, টিভিএসের বাইক ঢুকতেছে RTR 200 4V, তারপরে হচ্ছে টিভিএসের রোলিন ঢুকতেছে, রোলিনটা নাও, দেখো রোলিনটা চিন্তা করো। আমি রোলিনটা কেন জানি আসলে পার্সোনালি আমার পছন্দ না, বা একটা ঝেড়াটাই জানি আমার কাছে কেমন লাগে। আগে গোড়া মনে হয় যে খাপ খাওয়া ছাড়া আর কি কেমন জানি, মানে বিশেষ সামনে তো যেমন তেমন, ড্যাশবোর্ডের লুকটা ভালো লাগে না বাইকটার। মানে ড্যাশবোর্ডটা মনে হয় যে কি এক সাইডে স্পিড মিটার, বাম পাশে স্পিড মিটার, সেন্ট্রাল ফোকাস না, মানে ওইটা না আসলে স্ক্র্যাম্বলার না কমিউটার বাইক, মানে কী টাইপের বাইক এটা আসলে বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক তো ওই বাইকটা নিয়ে গতকাল একটু ঘাটাঘাটি করতেছিলাম, যে অন্য কোনো মডিফিকেশন কী কী আছে সব কিছু দেখলাম, কিন্তু কেন জানি বাইকটা ভালো লাগলো না। টকিং অ্যাবাউট N250, প্রিভিয়াস N250-তে বেশ কিছু ইস্যুস ছিল। সব ভিডিওতে দেখছি বাংলাদেশে যে ইউনিটগুলো ঢুকছিল এইগুলোতে একটা ভাইব্রেশন ইস্যু ছিল, বিকজ অফ ফ্যাক্টরি থেকে নাকি আসলে ইঞ্জিনের যে নাট বল্টুগুলো ছিল এই নাট বল্টুগুলো লুজ থাকে। কেনার সময় ওরা সাজেশন দেয় যে হচ্ছে একটা ভালো সার্ভিস সেন্টার বা ওদের থেকে হচ্ছে নাট বল্টুগুলো টাইট করে নিতে, তাইলে ভাইব্রেশনটা অনেকটা থাকে না। আচ্ছা এখন এই বাইকটা চালানোর পরে যে ভাইব্রেশনটা আমি ফেস করছি আমার কাছে মনে হয় ওইটা ওই কারণেও হইতে পারে, আবার এই বাইকের ন্যাচারও এরকম হইতে পারে। এখন আমার কলিগ আবার কয়েকদিন এই যে লাস্ট উইকে সানি এরা হচ্ছে গিয়ে ট্যুরে গেল, এই ট্যুরে আমারও যাওয়ার কথা ছিল, বাট আসলে আমি কয়েকদিন আগে কক্সবাজার থেকে ব্যাক করছি, এই জন্য আসলে আর ওই ট্যুরে আমি যাই নাই। তো সাফা সানি ভাই এরা গেছে আর কি ট্যুরে। তো ওই গ্রুপে একটা পালসার ছিল N160, পিছনে সম্ভবত একটা টপ বক্স আছে। তো সাফা বলছে আমি বাইকটা চালাইছি, বাইকটা চালানোর পরে মনে হচ্ছে পাওয়ার টাওয়ার যা আছে কাইন্ড অফ জিক্সারের মতোই, কিন্তু ভাই বাইকের লিটারেলি মানে ব্যালেন্স নাই। মনে হয় মানে মোড় ঘোরানোর সময় মনে হয় যে এই পড়ে গেলাম, মানে সামনের দিকটা ওয়েটটা বেশি, হয়তো বা হ্যাঁ অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু বাইকের ওভারঅল ব্যালেন্স ভালো লাগে নাই। তো এই আর কি, এখন যেটাই হোক মানে N250-তে যদি ইস্যু থাকে তাহলে আসলে N250 নেওয়াটা ওয়াইজ হবে না। আর F250-তে আসলে এরকম কোনো ভালো রিভিউ নাই, মানে ইন্ডিয়ান রিভিউগুলো ছাড়া বাংলাদেশে একমাত্র খালি দেশি বাইকারই রিভিউ করছে। আর আমি অনেক খোঁজাখুঁজি করতেছিলাম যে যদি কোনো একটা বাইক পাওয়া যেত তাহলে অ্যাটলিস্ট মানে ট্রায়াল দিলে বুঝতে পারতাম যে আসলে বাইকটা কি নেওয়া ঠিক হবে কিনা। প্লাস দেখা গেলাম একটা বাইক কিনে ফেললাম, নতুন বাইক, বিশেষ করে ব্র্যান্ড নিউ বাইক কেনার পরে যদি দেখা যায় যে বাইকটা ভালো না লাগে তাহলে আমার আলটিমেটলি দিন শেষে বাইকটা বিক্রি করা লাগবে। এখন নতুন বাইক কিনতে গেলে ঝামেলা যেটা হয় যে যখন আমি বিক্রি করতে যাব তখন আসলে ওই পরিমাণ প্রাইস মানে একটা ভালো দাম পাওয়া যায় না, এবং ভালো একটা অ্যামাউন্টের টাকা লস যায় ওইখানে। সো আসলে এর জন্য একটা বাইক পাইলে কারো কাছে তাহলে চালায় আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারতাম, প্লাস আমি নিজেও আসলে আইডিয়া নিতে পারতাম যে বাইকটা আসলে কেমন কী। যেমন পালসার N250-টা যতটুকুই চালাইছি খুব একটা ভালো লাগে না আমার কাছে। আর
F250টা আসলে চালালে আরেকটু বেটার আমি হয়তো বলতে পারতাম আর কি। যাই হোক, যদি ভিডিওটা আপনারা কেউ দেখেন আর আপনাদের মধ্যে কেউ N250 হ্যাঁ N250 or F250 ইউজার এনি থেকে থাকেন, তাহলে প্লিজ কমেন্ট ডাউন বিলো। আই উইল লাভ টু রিভিউ ইউর বাইক। সো যতটুকু আমার কাছে মনে হয় চালায় যে ভালো কি খারাপ, তাহলে ওইভাবে আর কি একটা অনেস্ট রিভিউ বানাইতাম আর কি। আসলে কেউ এই বাইকটা নিয়ে কোনো ভিডিও করে নাই, মানে একমাত্র যেটা বললাম যে দেশি বাইকার ছাড়া। সো আমি যেতেছিলাম যে আসলে এই বাইকটা নিয়ে একটু ঘাটাঘাটি করে একটা ভিডিও বানানোর জন্য, তাইলে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারতাম আর কি। তো এলো অবস্থা আর কি। এখন আমি তো লিটারেলি যেটা হচ্ছে পুরাই কনফিউজ যে কোন বাইকটা নিব। এখন আমার কাছে মনে হচ্ছে যে হান্টার নিয়ে নেই। আমি একবার শুরুর দিকে হান্টারের প্ল্যান করছিলাম, আর মনে হচ্ছিল যে আসলে মোটামুটি ফ্যামিলি ওরিয়েন্টেড একটা বাইক আছে, যদি অতটাও না তারপর একবারে খারাপ না। পরে মাঝখানে আমার এক ভাই আছে সুরিত ভাই, যার বাইক আমি রিভিউ করছিলাম। তো যেহেতু ভাই ব্রাদারের মধ্যে আছে, তো উনি বলতেছিল যে বাইকটা বেশ ভালো রকম হিট আপ হয়। তো মেয়েকে হচ্ছে সামনে বসেছিল, বাট যে পরিমাণ গরম হয়, তো সেকেন্ড টাইম আসলে পিছিয়ে আর ওইখানে বসতে চায় নাই। তো এই আর কি। এখন এই জন্য মনে হচ্ছে যে আসলে বাইকটা নেওয়া কতটুকু ওয়াইজ হবে, এটা একটা বড় ব্যাপার আর কি। কথা বলতে বলতে অলমোস্ট হচ্ছে মিরপুর 10-এর দিকে চলে আসছি, আর আবার আমার অ্যাজ ইউজুয়াল বাইকে হর্নের সমস্যা করতেছে। এই তারটা উপরে একটা তার আছে এই পাশে, উপরের তারটা, এটা মাঝে মধ্যে লুজ হয়ে যায়, ঠিক হয় না। অনেক গুতাগুতি, অনেক চাপাচাপি করে লাগানোর পরও দেখা যায় যে হর্ন বাজে আবার ছেড়ে দেয়, হর্ন বাজে আবার ছেড়ে দেয়। এটা কোনো আসলে পারমানেন্ট সলিউশন পাইতেছি না। একজন আমরা বলছিল যে টিভির দোকান থেকে ঝালাই দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখন এই হচ্ছে প্রবলেম এই বাইকের। আর এটা নিয়ে কতদিন আরও ঝেড়া লাগবে, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এদিকে কি ওকে, সন্ধ্যা হয়ে গেছে আর আমরা মিরপুরে চলে আসছি। যেটা হচ্ছে মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, মিটিংটার হয় নাই। তো যেটা বলছিলাম আর কি, তো এই আর কি। আমি আসলে একটু এখন বেশি কনফিউজ। তো আসলে কোনো প্রোডাক্ট পারচেস করার আগে প্রথমবার মনে হয় আমি অনেক বেশি কনফিউজড হচ্ছি। এর আগে কখনো কোনো জিনিস কেনার আগে আমি কনফিউজড হই নাই। মানে আমি একটা পার্সন যে হচ্ছে কোনো কিছু পারচেস করার আগে সবসময় কনফিডেন্ট থাকে যে জিনিসটা নিব, এবং আলটিমেটলি দিন শেষে ওইটাই নিয়ে নেই। কিন্তু এইবার আমি ফর দ্য ফার্স্ট টাইম কোনো কিছু কেনার আগে অনেক বেশি কনফিউজড হইতেছি। আপনারাও জানেন যে আপনাদের মধ্যে এরকম কিছু আছে কি না, মানে কেউ আছেন কি না যারা কোনো কিছু পারচেস করার আগে অনেক বেশি কনফিউজ থাকেন। তো এই আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন কোনো একটা ব্লগে দেখা হবে, নতুন কোনো একটা ডেস্টিনেশনে। কিন্তু সবাই ভালো থাকেন, আর প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।